তাহলে কি তারেক রহমান বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারবেন? এই তিনটা প্রশ্ন আমি একটা লাল বদরের ভিডিও থেকে করলাম, যেটা ওই লাল বদর তারেক রহমানকে চ্যালেঞ্জ হিসাবে দেখিয়েছেন। আপনি কি বলেন ফরিদ ভাই? প্রথমে এই যে লাল বদর যেটা বলেছেন যে বিদ্যুতের চ্যালেঞ্জ বা অন্যান্য সমস্যা বাংলাদেশের যেগুলো জাতীয় সমস্যা হিসেবে তুলে, সেটা নিয়ে ছোট্ট করে উত্তর দিই। সেটা হলো যে তারেক রহমান এটা পারবেন না। সেটা শেখ হাসিনা জীবিত থাকলো না মারা গেল না আওয়ামী লীগ ফিরে আসলো, এটার সাথে এটার সম্পর্ক নেই। তারেক রহমান যে পারবেন না তার সুস্পষ্ট প্রমাণ আমরা পেয়ে গেছি। এটা কেবলমাত্র আওয়ামী লীগ সরকার বা জননেত্রী শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতেন তাহলে সমস্যার সমাধান হতো, কারণ তিনি ক্রাইসিস ম্যানেজার হিসেবে পরিচিত। এটা আমাদের গবেষণা না, আমাদের মন্তব্য না, এটা বিদেশিরাই সবসময় বলেছেন যে বাংলাদেশের ক্রাইসিস ম্যানেজার হচ্ছেন শেখ হাসিনা, যিনি যে কোনো ক্রাইসিসকে সমাধান করে ফেলেন, ম্যানেজ করে ফেলেন। তার জন্য সেই উপাধি তারা দিয়েছে। তারেক রহমান পারবে না সেটা যেমন আমরা 2001 থেকে 2005-06 দেখেছি যে তার সেই খাম্বা ছাড়া আর কিছুই দেখি নাই আমরা। এইবার তো খাম্বাও নাই, অন্তত গতবার তো খাম্বা পাওয়া গিয়েছিল। এইবার জননেত্রী শেখ হাসিনা যে রেখে গিয়েছেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেগুলোও বন্ধ হতে চলেছে। সুতরাং আমরা বুঝতে পারতেছি তার এই 4 মাসের কার্যক্রমে, কারণ আমরা যদি সেই ইংরেজি শব্দটা যেটা বাংলা অনুবাদ হচ্ছে যে সকালের সূর্য দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে, যদি সেই হিসেবে আমরা তুলনা করি তাহলে 4 মাসে আমরা যা দেখলাম, এই দেশে বিনিয়োগ বন্ধ, চাকরি প্রতিদিনই হাজার হাজার মানুষের চাকরি থেকে চাকরিচ্যুতি করা হচ্ছে, মানে বেকার হয়ে যায়, চাকরি চুক্তি নয়, কারখানা বন্ধ হয়ে, চাকরি চুক্তি তো আলাদা জিনিস, সরাসরি কার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। বিশেষ করে বেসরকারি কারখানাগুলো যেভাবে বন্ধ হতে চলেছে তাতে প্রতিদিনই হাজার হাজার মানুষের চাকরি যায়, যাদের ছুটিতে যায় আর তারা জানে আর চাকরি থাকবে না। আর যারা গার্মেন্টসের মালিক তারা নিজেরাই বলতেছে আমরা এই 4 মাস না, শুধু বিগত এনজিওগ্রাম সরকার বলেন, আদম ব্যাপারী সরকার বলেন, বা আপনি এনজিওদের দোকানদারি বলেন, তাদের সে 18 মাস হয় এই 4 মাসে আমরা দেখলাম যে তারা কোনোভাবে এই দেশের অর্থনৈতিক উন্নয়ন করবে তো দূরের কথা, চাকরি দেবে তো দূরের কথা, সমস্যার সমাধান করবে তো দূরের কথা, বরং যেগুলো ছিল সেগুলো তারা রাখতে পারেনি। সুতরাং তারা পারবে বলে আমার মনে হয় না, সম্ভাবনা আমি দেখতেছি না তাদের কাছিলতে। এই দেশের সরকারই যখন বলে যে সরকারের লোক এবং মন্ত্রী যখন বলে, বিএনপির বড় নেতারাই বলে যে এই দেশে গণতান্ত্রিক নির্বাচন সম্ভব নয়, তৃতীয় বিশ্বে বলেছে যে বাংলাদেশের মতো জায়গায় নির্বাচন সম্ভব, রিজভি সাহেব বলেছেন, যাকে দুষ্ট লোকেরা কেসিকিউ গেট বলে বা নাটা রিজভি বলে ডাকে। আবার একজন মন্ত্রীকে শুনলাম তিনি বললেন যে তারা বেতনও দিতে পারবেন না, এরকম সমস্যা হয়ে গেছে। আর তাদের সমাধান একটাই আছে, তাহলে তারা শুধু বলবে যে এটা শেখ হাসিনা সরকার দায়ী, এছাড়া তাদের হাতে কোনো সমাধান নাই। আর তার সাথে আরো কিছু বলতে পারে যে এর জন্য ভারত দায়ী, এছাড়া তাদের কাছে আর কোনো সমাধান আপাতত দেখতেছি না। আর যে যাদের কথা বললেন, যে সমস্ত লাল বদর, নীল বদর, হলুদ বদর বা ধলা বদর, টুপিওয়ালা বদর, টুপি ছাড়া বদর, দাড়িওয়ালা বদর, দাড়ি ছাড়া বদর, আমার মানে আপনার মোচ ছাড়া যত বদরই থাকুক, তো তারা যারা বলতেছে যে শেখ হাসিনা যদি ডিসেম্বরে না ফিরে না আওয়ামী লীগের রাজনীতি শেষ, জননেত্রী শেখ হাসিনা যদি ডিসেম্বরে না আসতে পারেন বাংলাদেশ আওয়ামী লীগ শেষ, তো এরা তো আগেই বলে রেখেছে, শেখ হাসিনা থাকতেই তো তারা বলেছে যে আওয়ামী লীগ দাফন হয়ে গেছে, আওয়ামী লীগের কবর হয়ে গেছে, এটা তো আগেই বলে ফেলেছে তারা। নতুন করে তাদের কাছ থেকে তো আমাদের কোনো হাদিস বাণী শোনার তো দরকার নেই, তারা ওগুলো বলবেই। তারা যদি কালকে আওয়ামী লীগও ক্ষমতায় চলে আসে, আসার 1 ঘন্টা কেউ বলবে যে সব ঠিক আছে। আপনি 71 সালের ঘটনা জানেন যে তারা 16ই ডিসেম্বরে আত্মসমর্পণ করতে যাচ্ছে, কিন্তু 15 তারিখ সকালেও পত্রিকায় পাকিস্তানে এসেছে যে পাকিস্তান বাহিনী জয়ী হতে যাচ্ছে। তো এটা তাদের পুরনো স্বভাবটা তারা বলবে। জননেত্রী শেখ হাসিনা এরা এতদিন বলেছে আওয়ামী লীগ কোনোদিন আসতেই পারবে না, এই দেশের জনগণ তাকে পছন্দ করে না, এই দেশে আওয়ামী লীগ ফ্যাসিস্ট, এই দেশের জনগণ তাকে মানবে না। তারপর বললো তারা ভারত থেকে ধরে এনে ফাঁসি দিবে। এখন তো তারা উল্টা, এখন শেখ হাসিনা যখন বললেন যে আমি আসতেছি, তখন তো তারা উল্টা সুর ধরলো। তারা বলে আসবে কেন ফ্যাসিস্ট, হঠাৎ করে সুর পাল্টে ফেললো, কারণ তারা জানে যে শেখ হাসিনা ফ্যাসিস্ট নয়। এখন যখন দেখলো যে শেখ হাসিনা চলে আসতেছেন, ঘোষণা দিয়ে ফেলেছেন, মানুষও বাংলাদেশের মানুষ প্রস্তুতি নিচ্ছে, তখন একটা প্রপাগান্ডা তারা চালানো শুরু করলো। সেটা আওয়ামী লীগের ভেতরে ছদ্মবেশী হোক, আর লাল বদরই হোক, আর যারাই হোক, অনেকেই বলা শুরু করেছে যে, অনেকেই না কেউ কেউ বলা শুরু করেছে যে যদি শেখ হাসিনা না ফিরে তাহলে তার ভবিষ্যৎ শেষ। আমি তো তা মনে করি না। 1975 আমি আপনাকে আরো 2-1টা প্রশ্ন এখানে যুক্ত করি। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি নামও বলতে পারি কারণ এদের সবাইকে আমরা এখন ভালোবাসি। সেটা হলো ধরেন আনিস আলমগীর, উনি একজন বিখ্যাত সাংবাদিক। উনি কিন্তু আপনার 24 আগস্টের পর উনি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন যে শেখ হাসিনা আসবে না, আপনার রাজনীতি শেষ।
এখন কিন্তু দেখবেন উনি বিভিন্ন বক্তৃতা বিবৃতিতে বলে যে শেখ হাসিনা আসবে, বাংলাদেশের নেতা হয়ে আসবে, ওনার রাজনীতি শেষ হয় নাই। এটা আনিস আলমগীর উদাহরণটা কেন দিলাম, উনি অত্যন্ত পরিচিত বলে উদাহরণটা দিলাম। আবার ধরেন আরেক ব্যক্তি আছে আমার খুব প্রিয়, ওনার ইউটিউবের ভিডিওগুলো আমি পছন্দ করি, গোলাম মাওলা রনি। আজকে সে বলবে সকালবেলা শেখ হাসিনা এই এসে পড়লো বাংলাদেশে, শেখ হাসিনার সবকিছু হয়ে গেল, বিকালে সে আরেকটা ভিডিও করবে, একটা নেগেটিভ করবে। এটা তো আপনার ভিউ বাণিজ্যের জন্য করছে, খুবই সুস্পষ্ট। আমরা যদি খেয়াল করি আপনার 2024-এর পরে অসংখ্য এই ধরনের সমাজের পরিচিত মানুষ বলেছিল যে শেখ হাসিনার রাজনীতি শেষ, এখন আবার উল্টো কথা বলছে, সুর পাল্টে ফেলেছে। তাহলে দেখেন এই যে পরিস্থিতিটা, আরেকটা জিনিস ফরিদ ভাই আপনি খেয়াল করবেন, ওদের মূল আর্গুমেন্টটা হলো যে গণ অভ্যুত্থানে পরাজয় বরণ করা কোন শাসক, স্বৈর শাসক, ফ্যাসিস্ট ফিরে আসে না। আমরা 2024-কে গণ অভ্যুত্থানই মনে করি না, আমরা এটাকে সুস্পষ্টভাবে জঙ্গি উত্থান মনে করি। এবং আমি ব্যক্তিগতভাবে যতটুকু বোঝার আমার সাধ্য হয়েছে, আমি দেখি যে এটা পৃথিবীর ইতিহাসে জঙ্গি উত্থানের সবচেয়ে সফল আপনার ছিল, মানে সবচেয়ে সফল একটা মিশন ছিল। কারণ আর যত জায়গায় জঙ্গি উত্থান হয়েছে কোথাও কিন্তু সরকার পরিবর্তন হয় নাই। ভারতে আপনার হয়েছে জঙ্গি উত্থান, ভারতে সরকার পরিবর্তন হয় নাই। আমেরিকাতে জঙ্গি অ্যাটাক হয়েছিল 11-তে, আমেরিকাতে আপনার সরকার পরিবর্তন হয় নাই। শুধু বাংলাদেশের জঙ্গি উত্থানে সরকার পরিবর্তন হয়েছে। আর আরো একটা জিনিস দেখেন ফরিদ ভাই, এত কিছুর পরেও আমরা ভাবলাম সব ঠিক আছে, আওয়ামী লীগের যেসব কর্মী বলতে মানে যাদের আপনার অ্যাক্টিভলি রাজনীতি করে অর্থনৈতিক লাভ অলাভের হিসাব আছে যাদের, বা নেতা, এরা শেখ হাসিনাকে ছেড়ে যেতে পারে। কিন্তু বাংলাদেশের যে শেখ হাসিনার সমর্থক গোষ্ঠী আছে কত কোটি, ধরেন এটা 6 কোটি 8 কোটি, এরা কি শেখ হাসিনার এবং আওয়ামী লীগের সমর্থক হওয়া থেকে শেখ হাসিনা আসুক বা না আসুক, মরে যাক কি বেঁচে থাকুক, তারা কি চেঞ্জ হয়ে অন্য দলে চলে যাবে? আপনার কি মনে হয়? আমি তা মনে করি আপনি চমৎকার, মানে খুবই জাতীয় জনগণ গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যে যারা আওয়ামী লীগে এসে, সেটা আধা আওয়ামী লীগ হোক, ফুল আওয়ামী লীগ হোক, সুবিধা নিয়েছে, তারা কি করবে আমি জানি না। কারণ যারা সুবিধাবাদী, তাদের মাইন্ডসেট তো আপনি এই সিদ্ধান্ত নিতে পারবেন না। তারা সকালে আওয়ামী লীগ থাকবে, বিকেলে বিএনপি হবে, সন্ধ্যায় জামাত হবে, রাতের বেলা আবার বামপন্থী হবে, আবার ভোর রাতে তাহাজ্জুদের আগে হয়ে যাবে সুশীল, আবার যদি দেখে সুসময় তাহলে ফজরের পরে সব আওয়ামী লীগ হয়ে যাবে। তাদের কথা বাদ, কিন্তু আমি সমর্থকদের কথা যদি আমাকে বলেন, আমার এই আপনারা জানেন যে 10-12 দিন আমি অসুস্থ, আমাকে অসংখ্য মেসেজ করেছে মানুষ। সেখানে আমি সাধারণ কর্মী যারা, তৃণমূলের কর্মী যারা, তাদের বক্তব্য কিন্তু সুস্পষ্ট। তারা মরে যেতে পারে, তারা আওয়ামী লীগ শেখ হাসিনার প্রসঙ্গে আপোষ করবে না। তারা যদি মরে যায়, অলরেডি দেখেন তারা কত নির্যাতিত। এই 2 বছরে আমি হিসাব করেছি 71, এত অনেকেই বলে 71-এর মতো পরিবেশ, আমি একমত নই। যদিও প্রথমে আমিও তাই বলতাম 71, কিন্তু এখন আমি দেখতেছি না, 71-এর চাইতে ভয়াবহ পরিবেশ এখন। এখনই যখন আপনি আওয়ামী লীগের সাধারণ কর্মীদের, তৃণমূলের সমর্থকদের সরাতে পারেন নাই, তার কবে পারবেন? যেমন কিভাবে এখন বলবেন যে কেন আমি 71-এর চাইতে ভয়াবহ বললাম? 71-এ কিন্তু মানুষ যতই নির্যাতিত নিপীড়িত থাকুক, তার কিন্তু আত্মরক্ষার একটা সুযোগ ছিল। সে ট্রেনিং এ চলে যেত ভারতে, অথবা বাংলাদেশেরই কোনো মুক্তিযুদ্ধের ক্যাম্পে গিয়ে মুক্তিযোদ্ধাদের কাছে গিয়ে বা সংগঠকের কাছে গিয়ে বলতো যে আমাকে অস্ত্র দাও, আমি মুক্তিযুদ্ধ করব। তারা প্রতিরোধ করতে পারতো, রাতে পালিয়ে থাকতে পারতো। এই অবস্থা ছিল। এমনকি সাধারণ জনগণ তাদের কিন্তু জায়গা দিত থাকার, খাবার যায়। কারণ মুক্তিযোদ্ধারা তো ঘাড়ে তো সিরামুড়ি আর মাছ ভাত নিয়ে তারা যুদ্ধে নামে নাই, তারা তো খালি পেটে একটা বন্দুক নিয়ে যাইতো, কেউ বন্দুক ছাড়াও নামতো গেরিলা ফাইটের জন্য। তো তখন মানুষ তাদের সহজ, এখন কিন্তু সেই সুযোগ রাখে নাই। এখন আওয়ামী লীগের যারা, তাদের আত্মগোপনে থেকে একেবারে আন্ডারগ্রাউন্ড, যেমন স্বাধীনতার 25 বছর, পাকিস্তানের মুক্তিযুদ্ধের আগে 25 বছর পাকিস্তানে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল, তাদের বিভিন্নভাবে রাজনীতি করতে হইতো। ঠিক আওয়ামী লীগকে এখন নিষিদ্ধ অবস্থায় তাকে রাজনীতি করতে হচ্ছে। তার বিরুদ্ধে পুরো দেশের আইন শৃঙ্খলা সবাই, তার আগে ছিল পাক বাহিনী, এখন আগে ছিল তার সহকারী ছিল রাজাকার আল বদর আল শামস, আর এখন দেখেন আপনি তার সাথে বিএনপি, জামাত, হেফাজত, চামড়া নাইব, যত পীর সারা চামড়া আল্লাহ চামড়া যারা পীর সহ যারা আছে পাকিস্তানের পক্ষে, তারা সব এখন সেই 71-এর সাথে ভয়াবহ পরিবেশ। এখন এখনই আপনি আওয়ামী লীগের সমর্থকদের আপনি সরাইতে পারেন নাই। তাদের পরিবার নারীদের ধর্ষণ করা হচ্ছে, তাদের কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে। তারা এমনও হচ্ছে যে এখন তাদের দোকান খুললে ট্যাক্স দিতে হচ্ছে। অনেকেই তো খুলতে পারতেছে না, আত্মগোপনে চলে গেছে। যারা খুলে রাখছে তাদের ট্যাক্স দিয়ে তাদের এখন জিজিয়া কর দিতে হচ্ছে। অনেকটা জিজিয়া করের মতো বিএনপি জামাতকে জিজিয়া কর দিয়ে তাদের টিকে থাকতে হচ্ছে।
আর অধিকাংশ আত্মগোপনে। তো এখনই আপনি তাদের পারেন নাই। কয়জন আওয়ামী লীগের লোক বিএনপিতে যোগ দিয়েছে? কয়জন জামাতে যোগ দিয়েছে? 1 কোটিতে কয়জন? 1 কোটিতে 1000 লোক তো যায় নাই এখনো। তার যেহেতু 1 কোটিতে 1000 লোক এখন আওয়ামী লীগ ছাড়ে নাই, তো আওয়ামী লীগ তারা কেন ছাড়বে? আর আওয়ামী লীগ তো এমন একটা বিষয় যে এটা তো সরে আসতে পারবে না, তারা সরে আসতে পারে না। কারণ আর সুবিধাবাদীদের কথা আলাদা। আমি মনে করি বাংলাদেশে যতবার আওয়ামী লীগ বিপদে পড়েছে, যতবার বাংলাদেশ বিপদে পড়েছে, এই যে আওয়ামী লীগের সাধারণ কর্মী এবং সমর্থক, তারাই আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে, তারাই আওয়ামী লীগের আদর্শ ধারণ করে রেখেছে, তারাই বাংলাদেশকে টিকিয়ে রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে। মৃত্যু তো যে কোনো মানুষের যে কোনো সময় হতে পারে। আগামীকাল শেখ হাসিনা অসুস্থ হয়ে মারা যেতে পারে, আমি মারা যেতে পারি, আপনি মারা যেতে পারেন, আমাদের যে দর্শক শুনতেছে তাদের মধ্যে 2-4 জন মারা যেতে পারে আগামীকাল। তো মানুষের মৃত্যু তো যে কোনো সময় হতে পারে। তো মারা গেলেই কি আপনি মনে করেন যে রাজনীতি শেষ হয়ে যাবে? 1975 সালের 15ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে তো মনে করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ ভ্যানিশ হয়ে গেছে, কিন্তু তা তো হয় নাই। বরং এখন বাংলাদেশ আওয়ামী লীগ যে কত শক্তিশালী হয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না। আমি তো সাধারণ মানুষের সাথে কথা বলি, এই মুহূর্তে বাংলাদেশ যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশে আওয়ামী লীগ সবচেয়ে শক্তিশালী সংগঠন। শুধুমাত্র সেনাবাহিনী মাঠের থেকে উঠে গেলে এই নিষেধাজ্ঞা এগুলো কিচ্ছুই কেয়ার করবে না। এই যে নিষেধাজ্ঞা দিচ্ছেন, অনেকে আমাকে বলে, ফরিদ সাহেব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আপনি কথা বলেন না কেন? অনেকে বলে এইভাবে। আমি বলেছি তো আমি তো নিষেধাজ্ঞা মানেই না, তো আমি তুলে নেওয়ার কথা কি বলবো? ফরিদ ভাই, আমার আরো 2টা কথা মনে আসছে আপনার নিষেধাজ্ঞার আগে। আপনি ওই জায়গাটায় যে ছিলেন, যে 71-এ আমরা এত বিপদে ছিলাম না। আসলে এটা দেখেন কেন ছিলাম না। 71-এ কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যারা, তাদের কিন্তু সমাজে কোনো প্রভাব ছিল না। তারা মুক্তিযুদ্ধ বিরোধী হয়েছে, এদের সবাইকে একা কাদের সিদ্দিকী কিন্তু মেরে ফেলতে পারতো। মানে তারই সক্ষমতা ছিল যে সে সময় মেরে ফেলা, কিন্তু সেটা আমরা করিনি। এখন তাদের সমাজে অনেক প্রভাব প্রতিপত্তি বেড়ে গেছে। আমার মনে হয় আপনি যে বলেছেন যে 71-এর চেয়ে সময়টা খারাপ, এই কারণেও কিন্তু এখন সময়টা অনেক বেশি খারাপ। নিঃসন্দেহে। আর আপনি যেটা